আজকের যুগটাই হলো তরুণদের যুগ। আজকে সারা বিশ্বব্যাপী তরুণরাই হলো জয়, তরুণরাই হলো নেতৃত্ব দিচ্ছে। তো আমি এখানে মনে করি যে এই তরুণরাই এই জায়গাও বিজয় হবে ইনশাআল্লাহ। আমার মূল শক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমার শক্তি হলো আমার এই ঠাকুরগাঁর জনগণ। আমি দীর্ঘ সময় নিয়ে এই জনগণের সাথে কাজ করেছি। আমি এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, কিন্তু এলাকার মানুষের জন্য অনেক সেবামূলক কাজ করেছি। মসজিদ, মক্তব, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, টিউবওয়েলের ব্যবস্থা করা, গবাদি পশু অজুখানা, এগুলো আমি নিজ উদ্যোগে এলাকার মানুষের সেবার কাজ করেছি। এই কাজগুলো আমার এলাকার মানুষকে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমি দৃঢ় বিশ্বাস এই এলাকার মানুষ আমাকেই সমর্থন দেবে। এবং ইতিমধ্যে এই পালস আপনারাও বুঝতে পেরেছেন। আপনি গ্রামাঞ্চলে যাবেন, কথা বলবেন, মানুষ পরিবর্তন চায়। তারা সবাইকে দেখেছে, কে কি করেছে, কে কোন কাজ করেছে এলাকার জন্য, এটা মানুষ বুঝে গেছে। একটা দলকে এখনো দেখা বাকি আছে, সেটা জামাত ইসলাম, আর আমাকে দেখা বাকি আছে। ওনারা এখনই দেখেছে এদেশের মানুষ আমাকে বলে অনেকে, ভাই আপনি তো নির্বাচিত হন নাই, আপনাকে আমরা নির্বাচিত করি, তার আগে যে পরিমাণ কাজ করছেন, তা আপনি নির্বাচিত হলে তো আমার জন্য আরও অনেক বেশি উপকার হবে। আমি তো ইনশাআল্লাহ ভাই দোয়া করেন, আমরা সেই কাজটি করব। সেই হিসেবে আমি মনে করি শক্ত প্রতিদ্বন্দ্বী বলতে কিছু নেই। ইনশাআল্লাহ জনগণই হলো আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন সেটি হলো পেয়ার পদ্ধতি। এটা বর্তমান বিশ্বে প্রায় ৯৭টা দেশে এই পেয়ার পদ্ধতি চালু আছে। খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এই পদ্ধতি চালু হলে কয়েকটা সুবিধা আছে। প্রত্যেকটা পদ্ধতির একটা ডিমেরিটস আছে, ছোটোখাটো ডিমেরিট, কিন্তু যেখানে মেরিটস বেশি থাকে সেটাকে গ্রহণ করে মানুষ। মেরিটস কি? দেখুন, আজকে যে পদ্ধতির ইলেকশনটা হয়, সেই পদ্ধতি ইলেকশন হলে কি হয়, স্থানীয়ভাবে পেশি শক্তির ব্যবহার করে, কালো টাকার ব্যবহার হয়, কেন্দ্র দখল হয়, ভোট কেন্দ্র দখল হয়। কারণ জিততেই হবে ওনাকে। উনি কোটি কোটি টাকা খরচ করে, সে যোগ্য হোক আর যাই হোক, ও তো টাকা দিয়ে মনোনয়ন কিনে ফেলে। কিনে নিয়ে মানুষের কাছে আসে, মানুষকে যে কোনোভাবে ও টাকা দিয়ে কনভিন্স করে সে জিততে চায়। যখন স্বাভাবিক জিততে পারে না, তখন সে পেশি শক্তির ব্যবহার করে, ভোট কেন্দ্র দখল করে। যদি ক্যান্ডিডেট না থাকে, প্রার্থী না থাকে, দল প্রতীক হবে হলো নির্বাচন। তো সুতরাং কেউই তো আর ব্যক্তি হিসেবে তো আর এই ইনভেস্টটা করবে না, টাকার ইনভেস্ট করবে না, পেশি শক্তির ব্যবহার হবে না, ভোট কেন্দ্র দখল হবে না। এই একটা। ২ নম্বর হলো যে দেখুন, যে যদি আজকে স্বাধীনতা পরবর্তী সময় অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাই না? হাতে গোনা এই ৪-৫টা দলই বারে বারে সংসদে যায়। বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু সংসদে যেতে পারে না, তারা জনগণের কথা বলতে পারে না। তারাও তো এই দেশের রাজনীতি করে দীর্ঘ সময় নিয়ে, অনেক ভালো ভালো রাজনীতিবিদরা আছে, তারা কথা বলতে পারে। এখন তাদেরকে যদি সংসদে যাওয়ার সুযোগ তারা যদি পেয়ে যায় পেয়ার সিস্টেমের মাধ্যমে, আনুপাতিক ভোটের মাধ্যমে, তাহলে শক্তিশালী সংসদ হবে। কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে না। এটাও একটা পেয়ার পদ্ধতির অন্যতম গুণ, যে এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে মানে ভোটের পার্সেন্টেজ হলো কাছাকাছি, কেউ 40%, কেউ হলো 39%, কিন্তু সিটের দিক থেকে, আসন সংখ্যার দিক থেকে চলে যায় কি, একজন চলে যায় 200+, আরেকজন থাকে হলো 80-90। তার মানে মানুষের মতামতের প্রতিফলনটা ঘটে না। আর একটা দল যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন ক্ষমতায় চলে যায়, সে সংবিধান চেঞ্জ করে ফেলে, নিজের মতো করে সংবিধান তৈরি করে, নিজের মতো করে সে কাটছাট করে দেশ পরিচালনা করে। এতে করে ফেসিবাদ হওয়ার, স্বৈরতান্ত্রিক হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। এই জন্য আমরা বলেছি যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিরোধী দল শক্তিশালী হবে, সংসদ শক্তিশালী হবে, রাষ্ট্র কাঠামোটা শক্তিশালী হবে। এই জন্য মূলত পেয়ার পদ্ধতিটার ব্যাপারে আমরা জোর দাবি জানাই। শুধু আমরা না, বিএনপি সহ 3টা দল বাদ দিয়ে বাকি সব দল পেয়ার পদ্ধতির পক্ষে। কেন? অজানা কারণ, তাদের কি আশঙ্কা আমি বুঝতে পারি না। যে জিততে পারবে না, সরকার গঠন করতে পারবে না, এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। এই জন্য পেয়ার পদ্ধতিটা চাই। আমরা এই জনপ্রিয় পদ্ধতিটা এবার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা এবার সুন্দর একটা নির্বাচন দেখতে চাই। এই দেখুন, মমতাজের মতো মহিলারা এখন এমপি নির্বাচিত হয়, ওইটার কারণে পেয়ার পদ্ধতি না থাকা। আরেকটা জিনিস হলো মনে রাখতে হবে, দেখেন এই যে লোকাল গভর্নমেন্টের যে কাজগুলো, আজকের একজন এমপির কাজ কি বলেন? একজন এমপির কাজ হলো, তিনি হলো আইন প্রণেতা। তিনি সংসদে বসে দেশের মানুষের জন্য আইন তৈরি করবেন, মানুষের উপযোগী তারা ওখানে নতুন নতুন আইন তৈরি করবেন। আর লোকাল গভর্নমেন্টের কাজ হলো
চেয়ারম্যান মেম্বার তারপর উপদেশ, এদের কাজ হলো জনগণের ডেভেলপমেন্ট কাজগুলো করা। কিন্তু আজ কি হচ্ছে, একজন এমপি সে ওই সংসদে আইন প্রণয়নের তো দূরের কথা, ওই কাজটা বুঝেই না। সে মমতাজের মতো একজন মানে গায়িকা, সে যদি হয় এমপি, সে আইন বুঝে? সে কি আইন পাস করবে? যার কারণে সে কাজ করে কোথায় গিয়ে ওই চেয়ারম্যানের কাজগুলো করে, উপজেলা চেয়ারম্যানের কাজগুলো করে, যেটা ওর কাজ না। তো পেয়ার পদ্ধতিতে ইলেকশন হলে যেটা হবে, যে যত পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী যার আসন সংখ্যা যত হবে, সলিড লোকগুলো এই জায়গায় আসবে। দলগুলো বলে দেবে আমরা এমন শিক্ষিত যোগ্য মানুষদেরকে এমপি বানাতে চাই, মানে এমপি হিসেবে করতে চাই, যারা হলো আইন প্রণেতা হিসেবে কাজ করবে, সংসদে ভালো ভূমিকা রাখবে, আর সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো চলে যাবে হলো লোকাল গভর্নমেন্টের কাছে। মানুষের মূল প্রতিনিধি হবে হলো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা তারাই কাজ করবে, জনগণের কাজ করবে। আমরা হলো জনগণের জন্য নতুন, বাংলাদেশের জন্য নতুন নতুন কিছু কাজ করব। এই জন্য আমরা পেয়ার পদ্ধতির পক্ষে আমরা কথা বলছি। বিএনপি যদি আর কি এটা মেনে না নেয় পেয়ার পদ্ধতি নির্বাচনটা, জামাত কি মানে তার শেষ পর্যন্ত এমপি সিস্টেমে নির্বাচনে যুক্ত হবে, না এটা নিয়ে জোরালো কোনো ভূমিকা রাখার চেষ্টা? আমরা জোরালো ভূমিকা রাখছি, আগামী দিনও রাখবো। আমরা চাই ঐক্যমত। এখনো যদি রাজনৈতিক দলগুলো ঐক্য না হয়, যদি এখনো দ্বিমত থেকে যদি সামনে দিকে যায়, তাহলে বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তাদেরকে ঐক্য হতেই হবে, এর বিকল্প কিছু নেই। নিজেদের স্বার্থগুলোকে ছাড় দিতে হবে, দেশ জনগণের স্বার্থগুলোকে সামনে রাখতে হবে। জি, ধন্যবাদ সবাইকে।